এবার আমরা আলোচনা করব তরল পদার্থের প্রসারণ নিয়ে। তবে তরল পদার্থের প্রসারণ বলতে শুধুমাত্র আয়তন প্রসারণকেই আমরা বুঝবো। প্রশ্ন হচ্ছে কেন? তরল পদার্থের নির্দিষ্ট কিন্তু কোনো আকার নেই, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তবে নির্দিষ্ট আয়তন কিন্তু আছে। এছাড়া তরল পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্যে প্রসারণ, প্রস্থে প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্যে বড় হয়ে গেছে, প্রস্থের দিকে বড় হয়ে গেছে, এই ধরনের কিন্তু কোনো কথাবার্তা নেই। সুতরাং কঠিন পদার্থের মতো তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ বলতে আসলে কিছু নেই। তরলের প্রসারণ বলতেই আমরা বুঝবো আয়তন প্রসারণ বোঝানো হচ্ছে। তো আমাদের একটি সুপরিচিত উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, সেটি হচ্ছে জল মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয়, সেই থার্মোমিটারেও কিন্তু তরলের আয়তন প্রসারণকেই কাজে লাগানো হয়। তোমরা থার্মোমিটারের একটি ছবি দেখতে পাচ্ছ এখানে। থার্মোমিটারের একদম গোড়ার দিকে তোমরা দেখবা একটা ধাতব অংশ আছে। এই ধাতব অংশটি যখন আমাদের মুখের ভিতরে রাখা হয় অথবা বগলের নিচে রাখা হয়, তখন এই ধাতব অংশটি তাপ গ্রহণ করে। এই ধাতব অংশের ভিতরেই মূলত পারদগুলো থাকে। তো এই তাপ গ্রহণ করার ফলে ধাতব অংশটি উত্তপ্ত হয়ে পড়ে, সেই উত্তাপ ধীরে ধীরে পারদের মধ্যে ছড়িয়ে পড়ে। তো পারদ তাপ গ্রহণ করার পর প্রসারিত হয়, যেহেতু তরল পদার্থে তাপ দিলে তরল পদার্থ প্রসারিত হয়। তো সেই তরল অর্থাৎ পারদ প্রসারিত হয়ে আয়তনে বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে পারদগুলো এরকম উপরের দিকে উঠে যেতে থাকে। পারদগুলো নিচ থেকে উপরের দিকে উঠে যেতে থাকে। তো সেখানে দাগ কাটা থাকে, যতটুকু পর্যন্ত উঠে আমরা তাপমাত্রা ততটুকু ধরে নিই। মনে করো 100 পর্যন্ত উঠেছে, তাহলে আমরা ধরে নিই শরীরের তাপমাত্রা 100। 101 পর্যন্ত উঠলে 101, 102 পর্যন্ত উঠলে 102। তো যা উঠে তাপমাত্রা হচ্ছে তাই। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা যে পারদের এই যে নিচে যে ধাতব অংশটি রয়েছে, সেই ধাতব অংশের কিছুটা উপরে একটু বাঁকা একটা অংশ রয়েছে, এরকম বাঁকা একটা অংশ রয়েছে। তো এই বাঁকা অংশটি কেন থাকে সেটা একটা প্রশ্ন। তাপ গ্রহণ করার পর পারদ বা তরল তাপ গ্রহণ করার পর প্রসারিত হয়ে একটা পাঠে গিয়ে পৌঁছায় পারদ। তারপর আমাদেরকে তো অবশ্যই থার্মোমিটারটা মুখ থেকে অথবা বগলের নিচ থেকে বের করে তারপরে পাঠটা দেখতে হয়। তো আমরা যদি বের করি তাহলে কিন্তু তাপ গ্রহণ করা বন্ধ হয়ে গেছে। তো তাপ গ্রহণ করা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাপমাত্রা অর্থাৎ পারদ যতখানি উঠেছে সেখান থেকে কিন্তু আবার নিচে চলে আসবে। তো নিচে যাতে না আসে সেজন্যই এই বাঁকা অংশটুকু থাকে। এটা উঠার সময় ঠিকই উঠতে পারে, কিন্তু নিচে নামার সময় আর নামতে পারে না। আমাদেরকে ওই থার্মোমিটারটা ঝাঁকিয়ে তারপরে পারদকে নিচে নামাতে হয়। এই কারণেই পারদের মধ্যে দেখবা একটা সরু বাঁকা অংশ থাকে। তো এটি হচ্ছে তরল পদার্থের আয়তন প্রসারণ যেটি রয়েছে, সেটির একটি আমাদের অত্যন্ত সুপরিচিত একটি উদাহরণ হিসেবে আমরা গণ্য করতে পারি। তো তরল পদার্থের দু ধরনের প্রসারণ রয়েছে, একটি হচ্ছে আপাত প্রসারণ, অন্যটি হচ্ছে প্রকৃত প্রসারণ। এখন কথা হলো তরলের এই ধরনের প্রসারণ কেন রয়েছে, মানে দুই ধরনের প্রসারণ, আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। কঠিন পদার্থের ক্ষেত্রে তো আমরা আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ বলতে আসলে কিছু দেখি নাই। এখানে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের আবির্ভাব ও উদ্ভব হলো কেন, সেটা একটা প্রশ্ন। তো তরল পদার্থকে আমরা শূন্যে রেখে নিশ্চয়ই তাপ দিতে পারবো না। তরল পদার্থকে যদি আমরা তাপ দিতে চাই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা পাত্রে রাখতে হবে। তাহলে তরল পদার্থকে কোনো একটা পাত্রে রেখেই তারপরে তাপ দিতে হয়। এখন পাত্রে রেখে যদি আমরা তাপ দেই, তাহলে সেই পাত্রটা নিশ্চয়ই আগে তাপ গ্রহণ করবে। সেই পাত্র যদি আগে তাপ গ্রহণ করে, সেই পাত্রের নিশ্চয়ই একটা প্রসারণ ঘটবে, অর্থাৎ পাত্রটা আগে তাপ গ্রহণ করবে এবং পাত্রের একটা প্রসারণ ঘটবে। তারপরে গিয়ে তাপটা যাবে ওই তরল পদার্থের মধ্যে এবং তরল পদার্থের প্রসারণ ঘটবে। তো তরল পদার্থের প্রসারণ, যে কোনো তরল পদার্থের প্রসারণই কঠিন পদার্থের প্রসারণের চেয়ে বেশি হয়। আর এমনটি যদি না হতো, তাহলে আসলে তরল পদার্থের যে একটা প্রসারণ হয় সেটা আমরা বুঝতে পারতাম না। আমাদের মনে হতো যে তরল আসলে প্রসারিত হচ্ছে না, তরল সংকুচিত হচ্ছে, যদি কঠিন পদার্থের প্রসারণের হার তরল পদার্থের প্রসারণের হারের চেয়ে বেশি হতো। তো এখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তরল পদার্থের আসলে দু ধরনের প্রসারণ রয়েছে, অর্থাৎ
পাত্রকে বিবেচনায় নিয়ে আমরা এক ধরনের প্রসারণ কল্পনা করতে পারি, এবং পাত্রকে বিবেচনায় না নিয়ে, অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনায় নিয়ে আর পাত্রের প্রসারণ বিবেচনায় না নিয়ে আমরা তরল পদার্থের প্রসারণ বিবেচনা করতে পারি। তাহলে দুই ধরনের ঘটনাই কিন্তু আছে। এই জন্যই তরল পদার্থের দুই ধরনের প্রসারণ রয়েছে, একটি হচ্ছে প্রকৃত প্রসারণ এবং অন্যটি হচ্ছে আপাত প্রসারণ। তো এখন আমরা দেখব যে প্রকৃত প্রসারণ বলতে আসলে কি বোঝায় এবং আপাত প্রসারণ বলতে আসলে ঠিক কি বোঝায়। পাত্রের প্রসারণকে বিবেচনায় নিয়ে আমরা তরলের যে প্রসারণ বের করি সেটি হচ্ছে প্রকৃত প্রসারণ। আমি আবারও বলছি, পাত্রের প্রসারণকে বিবেচনায় নিয়ে, পাত্রের প্রসারণকে মাথায় রেখে আমরা তরল পদার্থের প্রসারণ যদি বের করি, তখন আমরা যে প্রসারণটা পাবো সেটা হবে প্রকৃত প্রসারণ। কিন্তু পাত্রের প্রসারণ যদি আমরা বিবেচনায় না নেই, তখন তরল পদার্থের যে একটি প্রসারণ সেটি হবে আপাত প্রসারণ। আমি আবারও বলছি, পাত্রের প্রসারণকে বিবেচনায় নিয়ে তরল পদার্থের যে একটি প্রসারণ আমরা পাবো সেটি হবে প্রকৃত প্রসারণ। আর পাত্রের প্রসারণ যদি আমরা বিবেচনায় না নিই, তাহলে তরল পদার্থের যে একটি প্রসারণ আমরা পাচ্ছি সেটি হবে আপাত প্রসারণ। তো আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, এই দুটোর মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটি সূত্র রয়েছে। প্রকৃত প্রসারণ সমান প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ, অর্থাৎ আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ দুটোর সমষ্টি বের করলে আমরা তরলের প্রকৃত প্রসারণ পাবো। তো এটি নিশ্চয়ই একটি সূত্র বা সমীকরণ টাইপের। তো এখন আমরা দেখব এই যে সমীকরণ বা সূত্রটি রয়েছে সেটি আসলে কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, এটির প্রমাণটা কি। বন্ধুরা, তোমরা এখানে একটি পাত্র দেখতে পাচ্ছ। তো এই পাত্রটি হচ্ছে পানি ভর্তি। কতটুকু পর্যন্ত আছে? এই যে এ দাগ পর্যন্ত পানি ভর্তি আছে। তো এই পাত্রে কিছুক্ষণ পরে আমরা তাপ প্রয়োগ করলাম। তাপ প্রয়োগ করার পরে কি হবে? প্রথমে পাত্রটি তাপ গ্রহণ করবে। তো পাত্র যদি তাপ গ্রহণ করে তাহলে পাত্রটি প্রসারিত হবে, অর্থাৎ আগের যতটুকু ছিল তার চেয়ে পাত্রটি বড় হয়ে যাবে। তো বড় যদি হয়ে যায় তাহলে পানি নিশ্চয়ই আর এ দাগ পর্যন্ত থাকবে না, এ থেকে নিশ্চয়ই সেটা নিচে নেমে আসবে, যেহেতু পাত্রটি বড় হয়ে গেছে। তো ধরে নিলাম সেটি বি দাগ পর্যন্ত নেমে এসেছে, অর্থাৎ পানি এ দাগ থেকে বি দাগ পর্যন্ত নেমে এসেছে। তাহলে এইটুকু যে রয়েছে, অর্থাৎ এই যে এই অংশটুকু, এটি নিশ্চয়ই পাত্রের প্রসারণ। তো পাত্রের প্রসারণ আমরা কি পাচ্ছি? এই যে পাত্রের প্রসারণ আমরা পাচ্ছি বি এ, বি থেকে এ পর্যন্ত, এটি হচ্ছে পাত্রের প্রসারণ। তারপর পাত্র তো প্রসারিত হলো, পাত্র উত্তপ্ত হবে, তারপরে ধীরে ধীরে সেই তাপ যে তরল পদার্থ রয়েছে সেই তরল পদার্থে সঞ্চালিত হবে। তো সঞ্চালিত হওয়ার পর তরল আস্তে আস্তে উত্তপ্ত হবে এবং তরল পদার্থের প্রসারণ ঘটবে। তো যেহেতু তরল পদার্থের প্রসারণ কঠিন পদার্থের চেয়ে অনেক বেশি হয়, সুতরাং তরল দেখা যাবে এই বি দাগ থেকে একদম এক লাফে সি দাগ পর্যন্ত উঠে গেছে। তাহলে পাত্রের প্রসারণ বিবেচনায় নিয়ে কিন্তু আমরা এই প্রসারণটুকু পাচ্ছি, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত। তাহলে এটি হচ্ছে প্রকৃত প্রসারণ, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ। তো এটিকে আমরা বিসি বললাম। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে তরল এ থেকে বিতে নামেই নেই, তরল এ থেকেই সিতে উঠে গেছে। আমাদের কাছে এরকম মনে হবে, আপাত দৃষ্টিতে ওরকম মনে হবে যেন তরল এ থেকে সিতে উঠে গেছে, এ থেকে বিতে নেমে এসেছে, তারপর বি থেকে সিতে উঠেছে, এরকম আমাদের মনে হবে না। আমাদের মনে হবে তরল এ থেকে সিতে উঠে গেছে। তো এটা তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, মানে চোখের ভুল বলা যায়। তো এই জন্য এটিকে আমরা বলবো কি? আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ আমরা পাচ্ছি এ সি। তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি? বিসি সমান, দেখো এই যে বিসি সমান বি এ যোগ এসি। বি এ এবং এসি যোগ করলেই নিশ্চয়ই আমরা বিসি পাবো। তো সেটাই আমরা লিখতে পারি বিসি ইকুয়ালস টু বি এ যোগ এই যে বি এ যোগ এসি। এসি, তো এই বিসিটা কি? প্রকৃত প্রসারণ। এই যে দেখো বিসি হচ্ছে প্রকৃত প্রসারণ, অর্থাৎ এই যে এই অংশটুকু। আর বি এ কি? এই যে বি এ, সেটি হচ্ছে পাত্রের প্রসারণ। এই যে পাত্রের প্রসারণ।
যোগ, এখানে যোগ আছে, এই যে যোগ, আর এসি এটি হচ্ছে আপাত প্রসারণ। তাহলে আমরা যে সূত্রটি প্রমাণ করতে চেয়েছিলাম বা যে সম্পর্কটি প্রমাণ করতে চেয়েছিলাম সেটি আমরা করতে পেরেছি। প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের নতুন সিলেবাসে তরল পদার্থের প্রকৃত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ সহগ, আপাত প্রসারণ সহগ নিয়ে কিছু বলা নেই, সুতরাং আমি সেই বিষয়টি স্কিপ করছি। তোমাদের সিলেবাসে এইটুকু আছে, আমি এইটুকুই আলোচনা করলাম আর কি।